চিরকুট পর্ব সংখ্যা ৩৬। লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। ধানমন্ডির বিলাসবহুল ফ্ল্যাটের নিচের জন্য বরাদ্দকৃত ঘরটিতে বসে আছে সোয়া। সাদা বেড কভারে ঢাকা বিশাল বিছানাটা বইয়ের স্তূপ, মেঝের ওপর কফি, মার্কার, ডগ পেন্টে আরো কত কি। বিছানার মুখোমুখি বিশাল জানালার পর্দা সরানো, বৃষ্টির পানি ঝাপটা পড়ছে গ্লাসে, বাইরে অন্ধকারে বৃষ্টির ফোঁটাগুলো নামছে মুক্তোর মতো। বিশাল চাদর ছোট ছোট মুক্ত ছুঁয়ে যেমন ঝরে তেমন। সোয়া বিছানায় গদিতে ঠেসে মেঝেতে বসে আছে, হাতে দ্য সাইকোলজি অফ দ্য চিম্পন্স নামের একটি ইংরেজি বই। বইটি এর আগে 2 বার পড়েছে, কিন্তু আজকে মনোযোগ দেওয়া যাচ্ছে না। সোয়া বারবার পড়ুক মেয়ে, কিন্তু পড়াশোনার মন বা এমন অভিজ্ঞতা তার নতুন। সোয়ার হাতের বইটা উল্টে রেখে জোরালো শ্বাস টানলো, কয়েক সেকেন্ড নিঃশব্দে বৃষ্টি দেখে নিল, দামি ফোনটা তুলে নিল হাতে, 2-3 ফোন করলো, পরে রিসিভ করলো নাদিম। ফোন রিসিভ করে ধমকে উঠলো, তো সমস্যা কি বাপ, জ্বালাইতেছিস কেন? মাঝরাতে ঘুমাম ভাঙ্গায় কানের কাছে কিরিং বিরিং লাগাইছস? বললো কি বিছানায় ঘুমাহে না, ফোন ডাকবাল। সোয়া নাক ছিটকে বলল, তুই আবার এভাবে কথা বলছিস? ট্রাই টু মেক আই পার্সোনালিটি, তোর কথা শুনে যে বমি করে ফেলবো। এক থাপড়ে 10 বার বমি করে ফেলবো তোরে। মাঝরাতে ঘুম ভাঙায় পার্সোনালিটির মেনারের গল্প শুনোস তুই? তোর এই ইংরেজি আলাপ তোর ইংরেজ বাপের লগে করগা, আমার ইংরেজি মানাইতে আসবি না। সোয়া নিজেকে সামনে নিল, আজকাল তার বুদ্ধি হয়েছে। কাজের সময় নাদিমকে রাগিয়ে দেওয়া যেন বোকামি তারা আর কিছুই না। সোয়া কিছুক্ষণ চুপ রয়ে বলে, আচ্ছা যা, ইংরেজি আর বলবো না, এখন বল সবাই এমন অদ্ভুত বিহেভ কেন করছে, কি হয়েছে? নাদিম অকপটে বলে, আমার বইয়ের সাবাল হয়েছে, ইনশর্ট কেনা হয়েছে। তো কোনো সমস্যা? নাদিম এর বলা বাক্যটি যেন ঠিক ক্যাচ করতে পারল না সোয়া, কিছুটা গড়ালের মতোই বলে বসলো। নাদিমের কথা বাক্যটা দিন আওড়ানোর চেষ্টা করলো, ইচ্ছে হচ্ছে কেন হয়েছে মানে কি? এটা হলো বৈজ্ঞানিক নাম, নতুন কোনো রোগও হতে পারে। সব বুদ্ধি খাটিয়ে বললো, সমস্যা না, কোনো সমস্যা নাই, তুই চিন্তা করিস না দোস্ত, মেডিকেল সায়েন্স এখন অনেক এগিয়ে গেছে, স্ক্যানার প্রতিনেশক জলদি পেয়ে যাবি। সোয়ার মুখে কথায় হতভম্ব হলো নাদিম। বেশ কিছুক্ষণ মুখটা চুপ করে রেখে কয়েক সেকেন্ড তীব্র আক্রোশ নিয়ে বলল, তোর এই মুহূর্তে বাংলাদেশের বাইরে ফালাই দিয়ে আসতে মন চেতেছে কেন? এটা রোগ না, বলদের বলদ। সোয়া নিভে গেল, অসহায় হয়ে বলল, রোগ নয়? তুই আমার সামনে পড়লে নিঘাত থাপ্পড় খাইতে আস, ভোলা ভালা মেজাজটা বিগড়ে দিলি শালি। দেন হোয়াট ইউ ইজ কেনা? এটা বাংলা শব্দ, তোর বলা বাংলা শব্দ আমি কখনোই শুনি না। নাদিম রাগের মাঝে হাসি পেল, মনের কোমট ভাব খানিকটা কেটে যায়। ধমকাধমকি না করে ফুরফুরি মেজাজে বলল, তুমি বাঙালি না হলে শুনতি, তুই ইংরেজ, তোর উচিত ব্রিটেন বা আমেরিকায় চলে যাওয়া। এখন ফোন রেখে কেনার অর্থটা কর, অর্থ থেকে বের করতে পারলে কল করবি, নয়তো না। বেহুদা জ্বালাবি না, তোর খবর আছে। বোকা বোকা কণ্ঠে বলে, আচ্ছা। নাদিম ফোন কেটে ডান পাশে চশমা ঠিক করে সোয়া মাথাটা ঘুরিয়ে একটা শব্দ কেনা। সোয়া গুগলে সার্চ করে, বানান ঘুরিয়ে পিছিয়ে কিভাবে লেখে, কিন্তু প্রত্যেকবারই লেখা ভেসে ওঠে, ইয়োর সার্চ কেনা ডিড নট ম্যাচ এনি ডকুমেন্ট। সোয়া বেশ কিছুক্ষণ অসহায় মুখে ভাবে, বাবার লাইব্রেরিতে যায়। পুরো লাইব্রেরি ঘেটে নতুন পুরাতন 3টা বাংলা অভিধান খুঁজে পেল। ডান হাতে আঙ্গুল দিয়ে চশমা ঠিক করে চেয়ার টেনে বসে অভিধানের প্রতিটি পাতায় মনোযোগ দিয়ে হোয়ার ইজ কেনা। ঘন্টা 2 পর লাইব্রেরির দরজা হালকা টোকা পড়তেই চোখ তুলে তাকালো সোয়া। বাবা দরজার দিকে দাঁড়িয়ে আছে। হেই বাবা, হোয়াটসঅ্যাপ? সালাম সাহেব বিষময় নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজা ছাড়লেন, ভেতর দিকে সামনে থাকা অভিধানগুলোর দিকে তাকালেন। নাথিং ম্যাচ। কিন্তু এত রাতে এসব কি করছো? একটু শব্দ খুঁজছি আব্বু। ডু ইউ নো আই মিন নট ম্যাচ ফ্লুয়েন্ট ইন বাঙালি। সালাম সাহেব চেয়ার টেনে বসলেন, বেশ উৎসাহ নিয়ে বলল, বাংলার দুর্বলতা আমারও আছে। ছোটবেলা ব্যাকরণের বইগুলো না বুঝে মুখস্থ করতাম, বাবার কাছে বেদর মারও খেতাম। কি শব্দ খুঁজছো? কেনা। তুমি কি শব্দের অর্থ জানো বাবা? সালাম সাহেব অবাক হলেন। বেশ কিছুক্ষণ পর চিন্তা করে বলল, এটা কোনো বাংলা শব্দ? তুমি শিওর? সোয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি শিওর। নাদিম প্রায় সময়
বাংলাতে কথা বলে, যদি ওর বাংলাগুলো ভীষণ অদ্ভুত। সালাম সাহেব মুখ কুচকে বিরক্তি নিয়ে বলে, নাদিম, দ্যাট স্কাউন্ডেল, তুমি ওর সাথে মিশো কেন? উত্তর দেয় না, উদাস ভঙ্গিতে পাতা উল্টাতে থাকে। মনটা যেন ভালো লাগছে না তার। সারাদিন বয়ে মুখ ডুবে থাকলেও বন্ধু মহলের পরিবর্তনটা চোখ এড়াতে পারে না সোয়ার। আগের মতোই আড্ডা বসছে না, আর কেউ ঠিকমতো ক্লাসেও আসে না। আজকাল রঞ্জনা কেমন অদ্ভুত গম্ভীর হয়ে গেছে। নাতিমন্তকে দেখাই যায় না, নিরানম্রতাও তাই। সোয়াকে কেউ কিছু বললেও সে বুঝে, কিছু না বললে সে বুঝে না। কথায় একটা বড় গোলমাল, ভেঙে যাওয়ার পূর্বাভাস। এই বন্ধুমল ছাড়া সোয়ার জীবনটাও যেন স্বাদ ও আনন্দহীন। সোয়া দীর্ঘশ্বাস ফেলল, তার বোকা সরল মনটা ভীষণ টনটন করছে। রাতের শেষ ভাগ, শহর জুড়ে সবুজ রঙের হালকা আলো। বিছানার এক কোণে মাথা নিচু করে বসে আছে অন্ত, বাকি বিছানায় হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে আয়ন। অন্তু মাথা তুলে ভাইয়ের মুখের দিকে তাকালো। আয়নের মুখে এখনো বাচ্চামো ছাপ। সেদিন ভাইয়া ভাইয়া করে মাথাটা পাগল করছিল ছেলেটা, এখন ক্লাস 10-এ পড়ে। ভাবতে অবাক লাগে। দীর্ঘশ্বাস ছেড়ে চোখ সরালো অন্ত। মনটা তার বড় অস্থির। এক জায়গায় দীর্ঘক্ষণ রেখে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। অস্থির দিশেহারা চোখে চারপাশে তাকালো। সবুজ আলোয় দৃষ্টিটা ভেসে ভেসে আটকে গেল। গান গাইতে তার ইচ্ছে করলো। আয়ন গান গাইতে পারে না, তবুও তার গিটারের খুব শখ। খুব বছর আগে টাকা জমিয়ে অন্তু কিনে দিয়েছিল এই গিটার। অন্তু ঠিক উঠে গিয়ে গিটারটা তুলে নিল হাতে। সাথে সাথে চোখের সামনে ভেসে উঠল নাদিমের হাস্যোজ্জ্বল মুখ। চা স্টলে বসে প্রাঞ্জল গান গাওয়া বন্ধুদের আড্ডা। কিন্তু গিটার নিয়ে বারান্দায় বসলো। চাঁদের আলোয় ভেসে যাওয়া প্রকৃতির দিকে নিমেষে সে চেয়ে রইল অনেকক্ষণ। জ্যোৎস্না দিকে তাকিয়ে গিটারের সুর তুলল। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি, বলে না কেউ আগের মতো, করো না বাড়াবাড়ি। আমার আকাশ আমার সবই, আমি আমার মতে গুছিয়ে নিয়েছি। যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শিখলে, তবে মাঝপথে হাতটা ছেড়ে কি বোঝালে? ভালোবাসি তোমায় আমি, এ কথা জানি, তবে বলবো না আগের মতো এখন আমি। হঠাৎই থেমে গেল তার সুর। নিশ্চুপ অন্তু চুপ করে চেয়ে রইল দূরে। পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকলো। হাতে চলছে যন্ত্রের মতো প্রাণহীন অনুভূতি। কুতুবদিয়ার একটি হস্তশিল্পের চা স্টলে হাত পা ছড়িয়ে বসে আছে 6 বন্ধু। সবার মুখে বিস্তার হাসি। নাদিমের হাতে গিটার, অন্তুর দুহাত ছড়িয়ে নাদিমা রঞ্জনের কাঁধে। ছবিটা দেখতে দেখতে চোখ জ্বলে উঠল অন্তুর। হঠাৎ করে হাতের ফোনটা ছুঁড়ে ফেললো ফ্লোরে। নির্জীব ফোনটা দেওয়ালের সাথে বাড়ি খেয়ে ছিটকে দূরে পড়লো। দীর্ঘ 4 বছরে পাগলমো যেন আজ হার মানল। নীরা আর চায় না তার থাকুক সে তার মতো। শুধু নীরাকে পাওয়ার জন্য পাগলামোর কত কিছু করেছে অন্তু। পরিবার বন্ধুমহল সবার থেকে দূরে গেছে, নিজের জীবন থেকে দূরে সরে গেছে। নীরার অবহেলায় ঘৃণার ভেতরে ভালোবাসা থিতলে দিয়েছে তার ভিতরটা। প্রিয় বন্ধু পরিবার হারানোর ভয় থাকে। 2 হাতে নিজের মাথা চেপে ধরে দীর্ঘশ্বাস ফেলল অন্তু। মস্তিষ্কের পর্দা যেন জোর করে বলে উঠল নাদিম, ধূরশালা, মায়া মানুষ নিয়ে তো ভালো লাগে নাকি? তুই খালি কেমনে মায়া লাগবো, আমি আছি না? অন্তু হাসলো। পর মুহূর্তে প্রচন্ড অনুশোচনায় আফসোস করলো ওর মুখ। ভিতরটা যেন কেমন অদ্ভুত শিহরণ বহালো। নিজের দোষটুকু চোখের সামনে প্রকণ্ঠ ধরতে পারলেও নাদিমকে বলার মতো কিছু খুঁজে পেল না। বন্ধুকে কি ঘটা করে সরি বলা যায়? সরি বললে কি সমাধান হয়? অন্তুর ভাবনার মাঝে বারান্দার দরজা থেকে ভয়ে ভয়ে ডেকে উঠল এক কণ্ঠ, ভাইয়া। অন্তু চোখ ফিরে তাকায়। বারান্দার দরজায় জড়সড় হয়ে আয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে। কি ব্যাপার, উঠেছিস কেন? কিছু বলবি? আয়ন ঘুমো ঘুমো কণ্ঠে বলল, তুমি যে গিটার বাজাচ্ছিলে, গিটারের শব্দে ঘুম ভেঙে গিয়েছিল। ও, খেয়াল ছিল না। আয়ন দরজার কাছে ঠায় দাঁড়িয়ে থেকে বলল, তোমার কি মন খারাপ ভাইয়া? অন্তু গম্ভীর চোখে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে হেসে বলল, মন খারাপ কেন থাকবে? মন খারাপ না থাকলে তুই ঘুমো। আয়ন ধীর পায়ে ভাইয়ের দিকে গিয়ে বসলো। মিনমিন করে বলল, তুমি নীরা আপুকে ভালোবাসো না? অন্তু হাসলো, কাঁধ চাপড়ে দিয়ে বলল, হ্যাঁ বাসি। নীরা আপুকে বিয়েতে রাজি হয়ে যাবে, তুমি মন খারাপ করো না। অন্তু জবাব দিল না, চুপ করে দীর্ঘ শ্বাস ফেললো। আমি মন খারাপ করছি না রে আয়ু,
নীরাকে আমি নিজে বিয়ে করতে চাই না, নীরা রাজি হয়ে যাক এমন কিছু চাই না। আয়ন অবাক চোখে চেয়ে বিস্ময় নিয়ে বলে, তুমি নীরা আপুকে বিয়ে করবে না? অন্তু হাসে, দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। পূর্ব আকাশ তখন লালাপ আভা। অন্তু সকালে সূচনা লগ্নে থেকে বিষণ্ণ নীরা নামক মেয়েটিকে নিয়ে। বুক ভরা ভালোবাসাটুকু বন্দি করে গোপন কালো কুঠুরিতে বাবাকে খুব শীঘ্রই সিদ্ধান্ত জানিয়ে দিবে। এই অশান্তি, এই দগ্ধ বিদ্রোহের ইতি টানতে হবে অন্তুকে নিজেই। অনেক তো হলো, আর কত? সকালের খাবার টেবিলে বসে অপ্রত্যাশিত খবর কানে এলো অন্তর। আনিসুল সাহেব যখন জানালেন নীরা বিয়েতে রাজি হয়েছে, তখন কয়েক সেকেন্ডের জন্য বোকা বনে গেল সে। কান দুটো ঝাঁঝা করে উঠল। নীরা রাজি হয়ে গেছে, এই ছোট্ট খবরটা মস্তিষ্কের নিউরনগুলোকে বিষের মতোই যেন ঠেকল। এই একই খবর 3-4 দিন আগে পেলে খুশিতে আত্মহারা হয়ে পড়তো অন্তু, কিন্তু আজ এই খুশি তার কাছে ভারী এক বোঝা মনে হচ্ছে। নীরা সে চাইতো আর চায় না, কিন্তু ভাগ্যের গুটি ভিন্ন, সে ভিন্ন চাওয়া পাওয়ার হিসেবে। নীরাকে সে বাস্তবিক ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসার নির্যাস বিদঘুটে বিষাক্ত। নীরাকে কাছে পেতে চাওয়া মনটা এখন আর নেই। হাজার ঘাত প্রতিঘাতে পচে গিয়েছে সেই কবে। অন্তু এখন একটু শান্তি চায়, নিজেকে একটু গুছাতে চায়, কিন্তু তার এই ক্লান্ত জীবনে নীরা নামক মানবীকে আর চায় না। এই এক নীরাকে নিয়ে এত জাল ঘোলা হলো, এই জালে কি হাসি খুশি চেহারা দেখার উপায় আছে? দুজনের সম্পর্কটা তো আগের মতো মসৃণ নেই। ভালোবাসা নামক পাটাতনে অপমান, আসক্তি, ক্ষোভ, রাগ, জেদ এত বেশি জমে গিয়েছে যে সেই পাটাতন ধুয়ে মুছে মসৃণ সাধ্য করা অন্তর নেই। সে চেষ্টাটা সে করতেও চায় না, তার শুধু চাই মুক্তি। মুক্তি, ভালোবাসতে, শ্বাস নিতে চায়, কিন্তু নিজের সিদ্ধান্ত জানানোর আগে খাবার টেবিল ছেড়ে উঠে গেলেন তার বাবা। অন্তু বিয়েটা নাকচ করে দিলে বেচার নীরাকে আবার একবার ঝাঁপিয়ে পড়তে হবে আগুনে। যে মেয়ে বারবার বিয়ে ভেঙে যায়, সে মেয়ের চরিত্র নিয়ে নানান কথা তো উঠবেই। অন্তর মুখটা বিরক্তিতে তেতো হয়ে উঠল। সামনে থাকা চেয়ারে লাথি দিয়ে নিজের রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। কাঠের চেয়ার মুখ থুবড়ে ফ্লোরে পড়ে। অন্তর রাগ কমে না। এই মধ্যকর জীবন তার আর ভালো লাগে না। এত কিছুর পর ভোতা হয়ে যাওয়া অনুভূতি নিয়ে নীরার কাছে টানাটা সম্ভব না। বিয়ে তাকে আগের মতো সুখী করে চেষ্টাটাও এখন প্রায় অসম্ভব। অন্যদিকে এই বিশ্রী পুরুষোচিত কাজ নয়। অন্তর মাথাটা ঝিমঝিম করে উঠল। এই মানসিক চাপের মুখে নাদিমের সাথে দূরত্ব মেটানোর ব্যাপারটা সে বেমালুম ভুলে যায়। খাওয়া শেষে নাদিমের হলে হানা দেওয়ার সিদ্ধান্ত হাজারটা চিন্তার ভাঁজে চাপা পড়ে। সব ঠিক হতে হতে এখন আবার এলোমেলো হয়ে গেল। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়ার তরি এ ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবি ঠাকুরের গানটি শুনতে শুনতে ঘুম ভাঙল নম্রতার। সকালের আলো তখন আশ্রে পড়ছে বারান্দায়। স্বচ্ছ কাচের জানালায় ঝিলিক দিয়ে উঠেছে সকালের প্রথম কিরণ। নম্রতা আড়মোড়া ভেঙে উঠে বসলো। মোবাইল হাতে সময়টা দেখে নিল অলস ভঙ্গিতে। গত 2 দিন যাবৎ এই গানে ঘুম ভাঙে তার। নম্রতা জানে আগামী 2 দিন যাবৎ এই গানেই ঘুম ভাঙবে তার আরও। নম্রতা ব্যারিস্টার বাবা সব কাজেই বিশেষ করে পার্টনার মেনে চলেন। সকালবেলা ঘুম থেকে উঠে গান শোনার মাঝে তার অদ্ভুত এক প্যাটার্ন আছে। নম্রতা ঘুম ঘুম চোখে বাড়ির টানা বারান্দায় এসে দাঁড়ায়। ব্যারিস্টার নুরুল মাহমুদ কাঠের চেয়ারায় বসে পত্রিকা পড়ছে, চোখে চশমা। গানের তালে তালে মৃদু নড়ছে তার পা দুটো। চেয়ারের পাশে ছোট্ট একটা টেবিলে পুরানো ক্যাসেটে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি বাজছে। দেবগো মিটিয়ে দেব। নম্রতা এলোমেলো চুলগুলো হাত খোপা করতে করতে বলল, শুভ সকাল বাবা। নুরুল সাহেব মুখ তুলে চাইলেন। আজ তার মন ফুরফুরে। মেয়েটাকে দেখতেও মন ফুরফুরে ভাবটা যেন ঠোঁটের কোণে ধরা পড়ল। মুখ ভর্তি হাসি নিয়ে বললেন, শুভ সকাল মা, আয় বস, চা খাবি। নম্রতা অলস পায়ে এগিয়ে গেল বাবার দিকে। উফ, আমি এখনো ফ্রেশ হয়নি। তোমার মনটা কি আজ ভালো বাবা? অবশ্যই, এই চমৎকার দিনে সবারই ভালো থাকা উচিত। নম্রতা হাসলো, সোজা হয়ে বাবার দিকে ক্ষীণ চোখে তাকালো। তুমি আজ আমাকে ফাঁকি দিয়ে চায়ে চিনি মিশিয়ে নিয়েছো বাবা। নুরুল সাহেবের চোখ দুটো চিকচিক করে উঠল। খুশি হয়ে বললেন, তোর মা পৃথিবীর সবচেয়ে বোকা মহিলা। এই বোকা মহিলাকে বিয়ে করা আমার উচিত হয়নি। আমি যখন ভার্সিটিতে পড়তাম তখন আমার এক বান্ধবী ছিল রত্না। চোখের দিকে তাকালেই ফট করে
বলে ফেলতো। তুমি মিথ্যা করছো নুরুল, ভাবতেই পারছিস আই শুড হ্যাভ মেরি হার। নম্রতা হেসে ফেললো। চেয়ার টেনে পা তুলে আরাম করে বসে পত্রিকার বিনোদন পৃষ্ঠাতে চোখ বুলালো। তোমার রত্না নামক ইন্টেলিজেন্ট বান্ধবীর কথা মা শুনে ফেললে কি হবে বাবা? নুরুল সাহেব চোখ বড় বড় করে তাকালেন। পত্রিকার ভাঁজে টেবিলের মুখ গুজে চায়ের কাপে চুমুক দিয়ে ফিসফিস করে বলল, তোর মা মারাত্মক মহিলা। রত্নার ব্যাপারটা জানলে সে আমাকে দোতলা থেকে ফেলে দিবে, আর এ কাজে সে দ্বিতীয়বারও ভাববে না। তাহলে বাসায় সব ইন্টারফেয়ার ডাক্তার দরকার, কি বলো? ধরো মা তোমায় দোতলা থেকে ফেলে দিল, আর তোমাকে ঘরে এনে নিজস্ব ডাক্তার দিয়েই ফিটফাট করে ফেললাম। এক্সট্রা টাকা খরচ হলো না, অ্যাম্বুলেন্স খরচও বাঁচলো। নুরুল সাহেব সরু চোখে তাকালেন চায়ের কাপে শেষ চুমুক দিয়ে। তুমি কি কোনো ছেলের সম্পর্কে আমায় কনভিন্স করার চেষ্টা করছো? নম্রতা মাথা নেড়ে বাবার গায়ে এলিয়ে দিল। নুরুল সাহেব ভুরু কুঁচকে বললেন, হু ইজ দিস রাস্কেল? নম্রতা আহ্লাদি কণ্ঠে বলল, একটা ডাক্তার। তোমার পত্রপ্রেমিকের কি হলো? গিভ আপ। সেইটাই সেই, পত্রপ্রেমিক থেকে ডাক্তার? নুরুল সাহেব চমকে তাকালো, পর মুহূর্তে হেসে বললেন, বেটাকে ধরে ফেলেছিস? গুরজব গুরজব। নুরুল সাহেবের কথার মাঝেতেই উড়ে এলো নন্দিতা। পাশে এসে চেয়ার টেনে বসে ঘুম ঘুম কণ্ঠে বলল, ধরে ফেলেছে তখন চট করে বিয়ে করে ফেলো না বাপু, তোমার জন্য আমার বিয়েটা আটকে আছে। নম্রতা উঠে বসলো, অবাক হয়ে বলল, তোর বিয়ে আটকে আছে মানে কি? তোর বয়স কত? মাত্র 7-এ পড়িস, আর এখনই বিয়ে? তো 7-এ পড়ি তো কি হয়েছে? তুমি জানো দাদির বিয়ে হয়েছিল 13 বছরে, আর আমি তার থেকে কত আগিয়ে। তার কথা শুনে নম্রতা যেন আকাশ ছুঁই অবস্থা। আমার অত পড়াশোনা ভাল লাগে না বাবা, তুমি আমাকে বিয়ে শাদী দিয়ে দাও। রোজ রোজ এত বোরিং অঙ্ক করতে আমার বিরক্ত লাগে। বোনের ফাঁকিবাজি কথা শুনে হেসে ফেলল নম্রতা। বাবা ডাক্তার, ইউ শুড গো আপ অ্যাপয়েন্ট ফ্রম হিম। নম্রতা বার কয়েক ফোন নেওয়ার চেষ্টা করে হেসে ফেলল। চেয়ারে বসে বলল, গো হেডস। ততক্ষণে ফোন রিসিভ করলো নুরুল সাহেব। কানে ধরতেই নন্দিতা। নুরুল সাহেব কিছুক্ষণ অপ্রস্তুত বোধ করলেন। ওপাশ থেকে নিরেট পুরুষালী কণ্ঠ ভেসে এলো, হ্যালো ম্যাডাম। নুরুল সাহেব শব্দ করে গলা পরিষ্কার করলেন, কম কণ্ঠে বলল, হ্যালো। নম্রতা বদলে কোনো পুরুষালী কণ্ঠ ভেসে আসতে থমকে গেল আরফান। কয়েক সেকেন্ড নীরব থেকে সন্ধিহান কণ্ঠে আবারও বলল, হ্যালো। আমি শুনতে পাচ্ছি। নুরুল সাহেবের উত্তর শুনতে পেয়ে মুখ চেপে হাসি আটকালো দুই বোন। আরফান থমথম খেয়ে বলল, আমার জানা মতে এই নাম্বারটা নম্রতার। আপনি কে? নুরুল সাহেব ধমক দিয়ে বলল, হু আর ইউ? নাম কি তোমার? আরফান হতবুদ্ধি হয়ে গেল। কলের পুতুলের মতোই বলল, নিষ্প্রভ। তুমি ডাক্তার? জি। তুমি ডাক্তার হয়ে আমার মেয়েকে ফোন দিয়েছো কেন? আমার মেয়ে কি হসপিটালে রিপ্রেজেন্টেটিভ? আরফানের কথা খুঁজে পাচ্ছে না। এখন একটা কথা পরিস্থিতি মুখোমুখি আগা মাথা গুলিয়ে ফেলে খিচুড়ি বেগে যাচ্ছে। কয়েক সেকেন্ড চুপ থেকে নিজেকে শান্ত করার চেষ্টা করলো আরফান। তারপরে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, নম্রতার সাথে আমার কিছু কথা ছিল। স্যার, আমার মেয়ের সাথে তোমার কি কথা? আরফান এবার যেন বিপাকে পড়ল, কি বলবে বুঝতে পারছে না। কোনো কথা নেই স্যার, সরি, রাখি, আসসালামু আলাইকুম। আরফানের কথার মাঝে ধমকে উঠল নুরুল সাহেব, এই ছেলে একদম ফোন কাটবে না। এই মেমা করছো কেন? মেমা টাইপের ছেলে আমার পছন্দ না। আর কোনো কথা না বলেই ফোন রেখে দিচ্ছ? হোয়াই? আরফান চুপ করে রইল। নন্দিতা হাসতে হাসতে গড়িয়ে যাচ্ছে। নন্দিতার হাতে একটি আহ্লাদি চর বসিয়ে দিল। নম্রতা ঝটফট ফোন কানে নিয়ে বলল, হ্যালো। পরিচিত কণ্ঠে আরফান যেন প্রাণ ফিরে পেল। ফিসফিস করে বলল, আশ্চর্য, কোথায় ছিলেন আপনি? নম্রতা উত্তর না দিয়েই বলল, আপনি ফিসফিস করে কথা বলছেন কেন? আরফান কেশে হালকা গলাটা পরিষ্কার করে নেয়। কোথায় ছিলেন আপনি? আপনার বাবা ফোন রিসিভ করে ফেলেছে, আপনি খেয়াল করেননি? নম্রতা হাঁটতে হাঁটতে নিজের ঘরের দিকে গিয়ে দরজা দিল। ঠোঁট টিপে হাসে, খেয়াল করবো না কেন, আমি তো দিলাম। আরফান অবাক হয়ে বলল, আপনি দিলেন মানে কি? কেউ যদি আমায় সপ্তাহে একবারও মনে না করে তবে আমার মন খারাপ হয়। সেই মন খারাপের দায়ে একটু পানিশমেন্টের জন্য ডাক্তারবাবুর তো এটা প্রাপ্যই। ব্যস্ত ছিলাম, আপনিও তো ফোন দেননি, উল্টো ফোন বন্ধ। নম্রতা মুখ ভার করে বলল, এত কেন ব্যস্ত থাকবেন আপনি? ডাক্তারের যে ছুটি নেই তাই সবসময় অন ডিউটি, কখনো ক্লাস, কখনো রাউন্ড, কখনো পেশেন্ট, সময় কোথায়? নম্রতা ফুস করে শ্বাস ছাড়ল।
তাহলে এসব ডাক্তার ফাক্তার বিয়ে করা যাবে না। বিয়ের পর ব্যাচেলারের মতো টাইম স্পেন্ড করতে হবে যে। কে জানে, দেখা গেল নতুন নতুন ঔষধের নাম মুখস্থ করতে করতে ডাক্তারবাবুর বইয়ের নামই ভুলে গেল। আরফান হেসে ফেলল, হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, তাই নাকি? একদম। অন ডিউটি হাজবেন্ড, স্যালারি কি হবে? লোভনীয়, কিন্তু হলেও ডাক্তার ছেড়ে হাজবেন্ডের ডিউটি করা যেতে পারে। স্যালারি কি লোভনীয় খুব? নম্রতা লজ্জা পেয়ে গেল, হেসে বলল, আপনি অসহ্য। আচ্ছা, আমি আর কি বিষয়গুলো। সন্ধ্যার পর রাত নেমেছে শহরে। নিশুতি অন্ধকার কাটিয়ে বেজে উঠেছে সূক্ষ্ম বিহার সুর। নাদিমের আঙ্গুলে নির্ভুলভাবে ছুটছে। রঞ্জন কিছুক্ষণ গুম হয়ে বসে থেকে বলল, তোদের খুব মিস করবো দোস্ত, তোদের ছাড়া থাকতে আমার দম বন্ধ লাগছে। নাদিমের আঙ্গুল থামলো, চোখ মেলে রঞ্জনের দিকে তাকিয়ে গিটার পাশে রাখে চল এলিয়ে বিছানায় পা দুটো তুলে আরাম করে বসে ভুরু কুচকে বলল, মায়াগো মতো এত সেন্টি খাস কেন মামা? এই জন্যই গিয়া জিগাই, তোর সব ঠিকঠাক মতো আছে নাকি? রঞ্জন নাদিমের পায়ে সজার একটা থাপ্পড় দিয়ে বলল, শালা তুই আসলে এক নম্বরে হারামি। সিরিয়াসনেস নিয়ে কোনো খাল কেটে ফেলবি নাকি বাপ? আচ্ছা, এখন ক আমি সিরিয়াস। আই তোর একটু আদর কইরা দেই, যাবি গা তো? রঞ্জন হতভাগ্য দীর্ঘশ্বাস ফেলে কয়েক সেকেন্ড চুপ থেকে নাদিমের উল্টো পড়তে পড়তে সামলে নিল। বুক থুবু চিটকে রঞ্জনের ধাক্কায় রঞ্জনের দিকে তাকালো। মামা তুই তো দেখি ভায়োলেন্ট হয়ে যাচ্ছস। এত ভায়োলেন্ট হইলে কি হব নাকি? আমি সুম্মার বেশি দিতে পারুম না। রঞ্জনের মেজাজ যেন আরো বিগড়ে গেল। নাদিমের কোমর বরাবর লাথি মেরে উঠে দাঁড়ালো। স্বার্থের হাতা গোটাতে গোটাতে বলল, আজ তোকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। নাদিম দাঁত কেলিয়ে বলল, কাম 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 বেবি। রাগে ফুসতে ফুসতে রঞ্জন হাতে বেশ কিছু শক্ত ঘুষি খেয়ে নিজেও কিছু দিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে হাতাহাতিতে ক্লান্ত হয়ে পড়তে শুরু করলো। আহত চোয়াল কপালে হাত বুলাতে বুলাতে একে অপরের দিকে কটমট করে তাকালো। কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে হঠাৎ ঘর কাঁপিয়ে হেসে উঠল দুজন। নাদিমের বুকে যেন অদ্ভুত এক খুশির ধামরা বাজছে। হঠাৎ ঠোঁটে ভাসলো সত্যিকারের হাসি, চকচকে চোখে চেয়ে। তাই নাকি রোমিও জুলিয়েট উপাখ্যান হচ্ছে? শালা নাটকবাজ। রঞ্জন নির্বিশেষ চোখে নাদিমের দিকে তাকালো। নাদিমের কাঁধে হাত রেখে বলল, নিজেই ঝামেলা করস আর আমার এসব বলস দোস্ত? অন্তত সবকিছু ছেলে মানুষই, শর্ট টেম্পার, কিন্তু তুই তো বুঝিস। নাদিম খুশিটা হঠাৎ ইথিয়ে গেল। মন তৈরি হলো ঘুমোটে অন্ধকার। অতীত স্বপ্ন দীর্ঘশ্বাসে হাসার চেষ্টা করলো। কবে ফিরবি তুই? এখনই ঠিক করতে পারছি না। এইটুকু বলে থামলো রঞ্জন। তারপর উদাস কণ্ঠে বলল, আমি ফিরে এসে তোদের এভাবে দেখতে পাবো তো দোস্ত? নাদিম রঞ্জনের কাজ চাপড়ে বলল, পাবি না কেন? অবশ্যই পাবি, আমাদের আর কি হবে? নাদিমের প্রাণহীন কথাটি রঞ্জনের মুখে খুব একটি শান্তি দিতে পারল না। পুরো ঠোঁটে মিষ্টিভাবে চেয়ে রইল উদাস ভঙ্গিতে। আজকেও ঝড় হবে মনে হয়, শরৎকালও ঝড় বৃষ্টির স্ট্রেজ। রঞ্জন উত্তর দিল না। উঠে গিয়ে নিচের ব্যাগ গোছাতে মনোযোগ দিল। ঝুম বৃষ্টিতে বেলকনির রেলিংয়ে যখন ভিজে গেল, আকাশটা শুভ্র ঝিলিকে দ্বিখণ্ডিত হয়ে আর্তনাদ করে উঠল। তারই এক ফাঁকে খবরটা দিল রঞ্জন, কাল অন্তনীরার বিয়ে। ঘরোয়া ভাবে, কোথাও উদাও হয়ে যাস না, আমরা বিয়েতে যাচ্ছি। নম্রতা ছোঁয়াও আসছে। এই দিনের জন্য কত পাগলাময় না করেছে অন্ত, তোর মনে? নাদিম উত্তর দিল না। রঞ্জনের বাকি কথাগুলো তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছায়নি। সিগারেটের বিষাক্ত নিকোটিন ফুটতে ফুটতে অন্ধকারে বৃষ্টির দিকে চেয়ে রইল। তোর নিজেকে ঘৃণা করা উচিত নাদিম। নাদিম চমকে উঠে বলল, কেন? কারণ তুমি গুরুত্বহীন, তুমি বোকা। বন্ধুদের জন্য প্রাণ দিতে চাও অথচ বুঝতে চাও না তাদের কাছে তুমি মূল্যহীন। তোমার বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট নেই। ভেতর থেকে যেন নাদিমের অন্তরাত্মা কথাগুলো বলতে লাগলো, বাজে কথা। আমি কবেকার মূল্যের আশায় বেঁচেছিলাম। আমি বেঁচে আছি নিজে থাকার অভ্যাসে, কোনোদিনও না। গুরুত্বের পরোয়া করনি ঠিকই, কিন্তু এতটা সস্তাও তো হয়নি। তবে কি আজ হচ্ছি? অবশ্যই হচ্ছ। অন্তু সেদিন রেগে ছিল, মানছি। তুমি বলেছ ছেলেটি বড় কষ্ট, সেটিও মানছি। কিন্তু আজ তো কোনো সংকট নেই তার। যাকে পাওয়ার জন্য এত পাগলামি তাকে পাচ্ছে। আজ কেন আনন্দিত সুখী।
আর তার সেই সুখের খবর সবাইকে জানালেও তোমাকে জানানোর প্রয়োজন বোধ সে করেনি। তুমি তার কাছে গুরুত্বহীন বলেই তো জানায়নি। নাদিম সিগারেটের শেষ টানটা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। নতুন আরেকটা সিগারেট ধরিয়ে নাক মুখে ধোঁয়া ছাড়লো। এরপর এত কিছুর পরেও বিয়ে তুমি যাবে? এই বিয়েতে তোমার যাওয়া উচিত। যেন তোমাকে চাইছে না, তার কাছে এত বেহায়া কেন তুমি হবে নাদিম? নাদিম অন্যমনস্ক হয়ে বলল, ওই যে আমার বন্ধু। বাজে কথা, তবে কি যাওয়া উচিত নয়? কখনোই না। নাদিম দীর্ঘশ্বাস ফেলল। কাছে থাকা প্রচন্ড শব্দভাবে কোথায় যেন একটা বাজ পড়ল। নাদিমের মনে হলো বাসটা যেন কোথাও না, তার মনেই পড়ল শরতের ঝরঝরে সকাল। কাল রাতে ঝড় হওয়ার জন্য আকাশটা এখন পরিষ্কার, ঘন নীল। গাছের পাতাগুলো ঝরঝরে, বাতাসে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। নীরা খোলা বারান্দার এক কোণে প্লাস্টিকের টোলে বসে আছে। এক টুকরো রোদ এসে তার পায়ে মারিয়ে যাচ্ছে। চারপাশে মানুষের ব্যস্ত পদচারণ। নীরা চোখ দুটো টলমল করছে। বুকের কোথাও যেন একটু কষ্ট সুখের ব্যথা। তার পাগলামোগুলো যেন হেসে উড়িয়ে দিতে চাচ্ছে সে, কিন্তু হঠাৎ আজ এই দিনগুলো যেন বড় কষ্টের মনে হচ্ছে নীরার কাছে। সেদিন যদি অন্তর নামে লেখা ছিল, তবে এত কষ্ট, এত অবহেলা কেন তাদের মধ্যে? কেউ কেন চোখে আঙ্গুল দিয়ে বলে দিল না সব মিথ্যা, সব বনেয়াটা, শুধু এই ছেলেটাই সত্য? একদিন নীরার সাথে কথা বলার জন্য চেষ্টা করেনি অন্তু। নীরার প্রতি অতরূপ উৎসাহ দেখায়নি। এত কিছুর পরে উৎসাহ দেখানোর কথাও না। এইসবই মনে মনে ভাবছিল নীরা। এমন সময় কেউ একজন কাঁধে হাত রেখে বলল, আপু তুমি আবারও কাঁদছো? সত্যি করে বলো তো, এই বিয়েতে তুমি মানছো কিনা, নাকি মায়ের জোরে করছো? ইরার কথায় চোখ তুলে তাকালো নীরা। হাসার চেষ্টা করলো। ধুর, মা জোর করতে যাবে কেন বল? নিজের ইচ্ছেতে বিয়ে করছি। অন্তুকে তো তুই চিনিসই। ইরা কথাটা বিশ্বাস করলো না। ফুস উঠে বলল, তোমার চোখ মুখে বিরহ দেখা দিচ্ছে। এটা মনে হচ্ছে না তুমি মন থেকে করছো। নীরা হেসে ফেলল। তুই একটু বেশি বেশি ভাবছিস। ইরা কথায় পাত্তা দিল না। আমি কিছুই বেশি ভাবছি না। ইরা যদি তোমার সাথে কোনো রূপ খারাপ ব্যবহার করে, তোমার মুখের ওপর ডিভোর্স পেপার ছুঁড়ে দিয়ে আসবে, বুঝলে আপু? নীরাই বিদ্রোহী জেদি মেয়েটির দিকে তাকিয়ে হাসে। ইরা আধুনিক যুগের তেজি মুখখানার দিকে তাকিয়ে নীরার যেন খুবই ভালো লাগলো। ফোন বাজার শব্দে ঘুম ভাঙলো। আর সেই ঘুমে ভাঙার সাথে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আবারও ঘুম ভাঙল নম্রতার। ফোনের স্ক্রিনে ডাক্তার নামটা ভাসতেই ঘুম ছুটে গেল। বিস্ময়ে তাকালো। হ্যালো। ওই পাশ থেকে নীরের পুরুষালী কণ্ঠ ভেসে এলো। হেই নমৃতা। রোড সাইডের প্রথমে নীল রঙের দোতলা বাসাটিতেই কি আপনার বাসা? নম্রতা বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। হঠাৎ ঘুম ভাঙায় মস্তিষ্ক কেমন এলোমেলো লাগছে। জি, বারান্দায় আসুন। নম্রতা বোকার মতো বলল, কেন, আপনি কি বারান্দায়? বারান্দায় আপনার জামা? মানে বারান্দায় আসলে বুঝতে পারবেন, আসুন। আরফানের তাড়নায় এলোমেলো পায়ে বারান্দার দিকে গিয়ে দাঁড়ালো নম্রতা। বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে অলস কণ্ঠে বলল, আসলাম। কথাটা বলেই হঠাৎ করে চমকে উঠল নম্রতা। মস্তিষ্কের ধোয়া যেন প্রফুল্ল কণ্ঠে বলল, আপনি কি করে, কোনভাবে এভাবে আমার বাসার নিচে? ডাক্তার, মাই গড। টি শার্টে আর দুই বেনুনিতে একদম বাচ্চা লাগছে আপনাকে। আপনি এভাবে ঘুমন্ডাতে? নম্রতা রেলিংয়ে ঝুঁকে নিচের দিকে তাকালো। সাথে সাথে রাস্তার ওপাশ থেকে ফোনে আফরানকে দেখতে পেল। গায়ে ঢিলো টি শার্ট, পরনে চেক ট্রাউজার, পায়ে কেটস, ঠোঁটে কৌতূহলী হাসি। আপনি এভাবে কিভাবে? কেন, এই এলাকায় কি ডাক্তারের আসা নিষেধ? কথাটা আমি তা বলছি না। কই, কোথাও সাইনবোর্ড নেই কেন? নম্রতা হেসে ফেললো। ফাজলামো করছেন একটু? এত সকালে এখানে কি চাই? চাইলে দিবেন নাকি? উফ, কথা ঘোরাবেন না। মর্নিং ওয়ার্কের জন্য বেরিয়েছি। হঠাৎ আপনার বলা রোড নাম্বার মাথায় এলো, তাই ভাবলাম আজকে সকালটা আপনার বাড়ির উঠানেই শুভ হোক। বাপরে। আরফানের মুখভঙ্গি পরিবর্তন হলো। ঠোঁটে কোনো হাসি চেপে বলল, আপনি এভাবে ঘুমান সবসময়, লুকিং অ্যাট্রাকটিভ। নম্রতা নিচের দিকে তাকালো। বারান্দায় দাঁড়িয়ে রাখা ওনার দ্রুত গায়ে জড়িয়ে নিয়ে আর চোখে আরফানের দিকে তাকালো। আরফান হাসছে, যেন ঠোঁট কাটা স্বভাবের লোক। ধীরে ধীরে বুঝে উঠতে পারল নম্রতা। রাস্তায় দাঁড়িয়ে অন্য বাড়ির দিকে হা করে তাকিয়ে থাকায় বুঝি ডাক্তারের স্বভাব। আফরান অবাক হওয়ার চেষ্টা করে বলল, বাড়ির দিকে তাকাচ্ছিলাম না তো। আপনি ভুল বলছেন, আমি হা করে অন্যদিক দেখছিলাম। কথাটা বলে আবার হাসলো আফরান। আপনি যাবেন? অবশ্যই যাব। তার আগে বলুন আপনি যাবেন।
আমি কোথায় যাব? আমার বাসায়। নম্রতা ভুরু কুঁচকে বলল, আপনার বাসায় কেন যাব? নিদ্রা আপনাকে দাওয়াত করেছে। নম্রতা ঠোঁট ফুলিয়ে বলল, আজ তো সম্ভব না। কেন? আপনি ব্যস্ত আজ? আজ নীরার বিয়ে, আমি বিয়েতে যাচ্ছি। আফরান ছোট নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা। নম্রতা কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ বলল, আপনিও চলুন না আমার সাথে। যাবেন প্লিজ? আরফান দুঃখী কণ্ঠে বলল, আমার তো ছুটি নেই, আপনি সবসময় ব্যস্ত থাকেন। নম্রতার কথায় সুপ্ত অভিমানের আজ পেয়ে হাসলো আরফান। বিয়েটা কোথায় হচ্ছে? নম্রতা উৎসাহ নিয়ে বলল, রূপগঞ্জ। নীরার গ্রামের বাড়ি। যাবেন আপনি? আরফান আতকে ওঠে, রূপগঞ্জ? অত দূর? বিয়ে শেষ করে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে না? নম্রতা মাথা নেড়ে সম্মতি জানিয়ে আরফানের দিকে চেয়ে রইল। নম্রতার মুখে মন খারাপের ছায়া আর হতাশার দীর্ঘশ্বাস দেখে আরফান বলে ফেলল, কিন্তু কিছু করার নেই, এভাবে হুট করে ছুটি তো পাবে না সে। কারোর সাথে ডিউটির শিডিউল পরিবর্তন করে নেওয়া যেতে পারে, কিন্তু অত দূর থেকে ফিরে আসতে রাতের ডিউটিটাও ঠিকমতো ধরে উঠতে পারবে না। তাদের এই নীরবতার মাঝে পাশের বারান্দা থেকে উকি দিল একজন মধ্যবয়স্ক লোক। গায়ে ছাইরঙা পাঞ্জাবি, মোটা চশমা, মুখে গম্ভীর্য, ডানাত বাজ করে খবরের কাগজ। ভদ্রলোক খানিক ঝুঁকে নম্রতার বারান্দার দিকে তাকালো, তারপর চশমা ঠিক করে ভুরু কুঁচকে আরফানের দিকে তাকালো। আরফান ভদ্রটিকে লক্ষ্য করে সন্ধিহান কণ্ঠে বলল, পাশের বারান্দা দাঁড়িয়ে ভদ্রলোকটি কি আপনার বাবা নম্র? নম্রতা ঘাড় ঘুরিয়ে পাশের বারান্দার দিকে উকি দিল। নুরুল সাহেবের গম্ভীর ভুরু কুটকুট। নম্রতা মাথা ঘুরিয়ে আরফানের দিকে তাকালো। নুরুল সাহেবের দৃষ্টি নেমে গেল নিচে। আরফান আবার বলল, আপনার বাবা? নম্রতা অসহায় কণ্ঠে বলল, হ্যাঁ। আরফান বিপন্ন কণ্ঠে বলল, ও শিট। কথাটা বলে আরফান হেঁটে দ্রুত জায়গা থেকে সরে গেল। একটা রিক্সা ডেকে দ্রুত রিক্সা উঠে স্বস্তির নিঃশ্বাস ফেল। নম্রতা অবাক হয়ে কিছু বলতে গিয়ে বুঝলো কল কেটে গেছে। নম্রতা ভিড় চোখে পাশের বারান্দায় বাবার দিকে তাকালো। নুরুল সাহেব গম্ভীর মুখে মেয়ের দিকে তাকালেন। কয়েক সেকেন্ড গুরু গম্ভীর সময় কেটে যাওয়ার পর হঠাৎ করে বাবা মেয়ে ফিক করে হেসে ফেলল। নুরুল সাহেব সশব্দে হেসে বলল, ডাক্তার নাকি? বাইকের ছোট আয়নার ওপর ঝুঁকে পড়ে চুল ঠিক করছিল নাদিম। ভুরু দুটো কুঞ্চিত হয়ে আছে তার। আজকে কোনো বিরক্তি নেই তার মাঝে। এই গরমে এসব রং ঢং পিন্ডা তার পছন্দ না। টি শার্ট পরে বিয়ে বাড়িতে গেলে সমস্যা নাকি মামা? বেহুদা এসব ছাইপাশ পাঞ্জাবি পরা আমার পোষায় না। রঞ্জন ঠোঁট বাঁকিয়ে হাসলো। বাইকের চাবিটা ওপরের দিকে ছুঁড়ে দিতেই লুফে নিল। পাঞ্জাবি, তোকে বন মানুষের থেকেও মানুষ লাগছে। ধীরে ধীরে মানুষ হওয়ার চেষ্টা কর। বিয়েতে কত শত মেয়ে থাকবে। ডোন্ট ফরগেট ফার্স্ট ইমপ্রেস। নাদিম পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বিরক্তিকর কণ্ঠে বলল, সাতার ইমপ্রেস। রঞ্জন হাসলো। বৌদি কখন আসবে? 10 তো বাসতে চললো। এই গরমে খাড়াই থাকতে ভাল লাগতেছে না আর। রঞ্জন চিন্তিত মুখে ফোন করলো। দেখলো পূজাকে আজ সাথে নেওয়ার পরিকল্পনা করেছে সে। সন্ধ্যার ফ্লাইট। বিদেশের মাটিতে আত্মহুতি দেওয়ার আগে আজকেই তার শেষ দিন, তাই মেয়েটির সাথেও একটু সময় কাটাতে চায়। বললো তো বেরোচ্ছি। আমি পিক করতে চাইছিলাম, নিষেধ করলো। বলল প্রায় চলে এসেছি। নমু সোয়া কি অন্তুদের বাসায় যাবে না নাকি সব বরযাত্রী? রঞ্জন হেসে বলল, নমুসোয়া কোনে পক্ষ, ওরা ডিরেক্ট রূপগঞ্জ যাবে। আজ ওরা আমাদের বিয়ান বলে না ওইটাকে। নাদিম জবাব দিল না, হাসলো। রঞ্জন কৌতুক করে বলল, আজ বান্ধবী টান্ধবী বাদ, অনলি বিয়ান সম্পর্ক। নাদিম দাঁত বের করে হাসলো। নমু তো নিচে না মামা। এইবার যদি বুঝি তুমি তার পক্ষে, তাহলে বিশ্বাস কর তোর কলিজা বের করে দিব একদম। রঞ্জন প্রত্যুত্তর করার আগে হাসলো নাদিম। আরে ফোনটা তো রুমে ফেলে আসছি দোস্ত। সকালে চার্জ দিছিলাম আর খুলতে মনে নাই। তুই থাক, নিয়ে আসি। রঞ্জন কিছু বলার সুযোগ না দিয়ে ছুটে চলে গেল নাদিম। 5-10 মিনিটের মাঝে ফিরে এসে দেখলো পূজা এসে পৌঁছেছে। রঞ্জনের সাথে মিলিয়ে খয়েরি রঙের জামদানি শাড়ি গায়ে দুজন পাশাপাশি হাত সজ্জল মুখে দাঁড়িয়ে আছে। দেখে মনের গুমর ভাবটা খানিক কেটে গেল নাদিমের। বুকের ভেতর চাপা আনন্দ নিয়ে কাছাকাছি এসে দাঁড়ালো। সরি দোস্ত, আমি যেতে পারছি না। বড় মামা ফোন দিয়েছে একটু আগে। আমি একটু মামার বাড়ি দর্শন দিয়ে আসছি, আর্জেন্ট। রঞ্জন অবাক চোখে তাকালো। নাদিমের ব্যক্তিগত জীবন সম্পর্কে হাতে গোনা কয়েকটা কথা ছাড়া কিছুই জানে না তারা। নাদিমের যে কোনো মামা আছে এই জীবনে আজই প্রথম শুনছে তার বলেই ধারণা তার। মামার বাড়ি তো কাল যাস, বিয়েতে না গেলে অ্যাটলিস্ট অন্তুর সাথে সাক্ষাৎ করে যা।
নাদিম দীর্ঘশ্বাস ফেললো, প্রসন্ন হাসি এসে বলল, আরে ধুর, বিয়া তো আমগো নিরুগী করতেছে, অত সাত লাগবো কে? প্রায় 10টা বাজে, 11:30 ট্রেন ধরতে হইব, স্টেশন পরিচিত লোক আছে, টিকিট হয়ে যাবে। রঞ্জন হতাশ দীর্ঘশ্বাস ফেললো। এমন কি দরকার যে আজকের দিনটা ম্যানেজ করতে পারবি না? বাই এনি চান্স তুই অন্তর উপরে গেছিস বলে? রঞ্জনের কথা শেষ করতে দিল না নাদিম। আরে ধুর, রাখ কি, ওই ছোট একটা ইস্যু নিয়ে বসে থাকার মানে হয় না। মামা আজ প্রথম 4.5 বছর পর আমারে তলব করছে, ব্যাটার কাহিনী তো একেবারেই দেখতে হয়। এটুকু বলেই থামলো নাদিম। রঞ্জনের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, যেতে হবে দোস্ত। কথাগুলো বলতে বলতে চল শক্ত হয়ে এলো নাদিমের। রঞ্জন অবাক হয়, চোখে চোখ চেয়ে ভাবে, আসলে কি তাই? অন্তর মেজাজ খারাপ, আর এই মেজাজ খারাপের ভাবটা সময়ের সাথে তত্তর করে বাড়ছে। আশেপাশে মানুষের অযথা ধমকে তে ইচ্ছে করছে তার 2-একটা চয় থাপড়াও দিতে ইচ্ছে করছে। বিছানার ওপর সাদা শেরওয়ানির দিকে তাকিয়ে ভুরু কুচকালো অন্ত। সাধারণ ঘরোয়া বিয়েতে এমন ভারী শেরওয়ানির মানে কি? অন্তর কোমরে হাত রেখে মুখ ফুলিয়ে রেখেছে, মেজাজটা তার একদম বিগড়ে আছে। রাগান্বিত মুখটা চুপসে গেল যেন কিছুক্ষণের মধ্যেই আয়নকে দেখে। ঘরের মাঝে উকি দিয়ে দ্বিধা নিয়ে বলল, ভাইয়া ডেকেছ? আয়ন দাঁতে দাঁত চেপে বলল, আমার ফোন কোথায়? আয়ন পর্দার আড়ালে দাঁড়িয়ে থেকে ভাইয়ের রক্ত চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি না ভাইয়া। অন্তর ধমকে উঠে বলল, একদম মিথ্যা বলবি না, তোকে 5 মিনিট সময় দিচ্ছি, এই 5 মিনিটের মধ্যে ফোন খুঁজে নিয়ে আসবি, নয়তো থাপড়ে গাল ফাটাই দিব। আয়ন মুখ কাচুমাচু করে চেয়ে রইল। সকালে ভাইয়ার ফোন নিয়ে গেম খেলেছিল সে। গেম খেলতে খেলতে ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, বুঝতেই পারেনি, মাত্রই চার্জে বসিয়েছে। খুব একটা চার্জ হয়েছে বলে মনে হয় না। অন্ত আবারও ধমকে উঠতে চুপসে গেল সে। দৌড়ে গেল ফোন আনতে, টি টেবিলে লাথি মেরে সরিয়ে দিল সে। অন্তু খানিকটা শান্ত হওয়ার চেষ্টা করলো, ফোনে চার্জ বসালো ভাইয়ের থেকে নিয়ে। একদমই চার্জ নেই ফোনে। ফোনটা চার্জে লাগিয়ে নাদিমকে একের পর এক কল লাগাতে লাগলো, প্রতিবারই লাইন ব্যস্ত। অন্তু খানিকটা মেজাজ খারাপ করে এক ধাপ খারাপ হলো আরো। সারাদিন নিজের রুমে পড়ে পড়ে ঘুমিয়েছে অন্তু। বিকালের দিকে রঞ্জনের ফোন পেয়ে ঘুম ভেঙেছে। রঞ্জন বিয়ের ব্যাপারে শর্টকাট জানিয়েছে, আবারও ঘুমিয়েছে। রাতে বন্ধুদের জানানো কথা মনে হতেই নাদিমকে ফোন দিয়েছিল সে, কিন্তু নাদিমের ফোন বন্ধ। ঝড় বৃষ্টি চলাকালীন পুরো সময়টা চেষ্টা করে নাদিমকে পায়নি। অন্তু ক্লান্ত হয়ে রঞ্জনের নাম্বারটা ডায়াল করলো। প্রথমবারের মতোই কল হতেই রঞ্জন ফোনটি ধরলো। অন্তু মেজাজ দেখিয়ে বলল, নাদিম তোর পাশে থাকলে ধুমে একটি ঘুষি মার ওর গালে। রাত থেকে কতগুলো কল দিছি, খোঁজ খবর নাই, সমস্যা কি ওর? রঞ্জন শান্ত কণ্ঠে বলল, রাতে ওর ফোন বন্ধ ছিল, এখন ট্রাই কর। আমার সাথে কথা হলো মাত্র। অন্তু কপাল কুঁচকে বলল, কথা হলো মানে? নাদিম তোর সাথে নেই? তোর আসছিস না? আমি আসছি, নাদিম আসছে না। কেন? তুই ওকে বলছিলি? কেন যাবে ও? বলার জন্যই তো ফোনে পেতে হবে নাকি রে বাপ? বাচ্চাদের মতো জেদ কি মানায়? রঞ্জন উত্তর দিল না। অন্তু কল কেটে আবার নাদিমের নাম্বারে ডায়াল করলো। যাবে না মানে কি? নাদিম যাবে না তো ওর বাপ যাবে? ফাইজলামি নাকি? স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছে নাদিম, ইচ্ছুক চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ফ্যাকাশে সাদা চামড়ায় কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে। কয়েক মাসের অযত্নে যেন চুলগুলো বেড়ে গেছে তার। বাম হাতে মাথা ভর্তি চুলগুলো গোছাতে লাগলো। এবার ঢাকা ফিরে চুল কেটে ন্যাড়া হয়ে যাবে নাদিম। চুল নিয়ে এক্সট্রা মাথা ঘামানোর সময় নেই তার। নাদিমের ভাবনার মাঝে ঝন করে স্টেশনে ট্রেন আসতে দেখলো। ছুটন্ত ট্রেনের দিকে তাকিয়ে আনমনা কিছু একটা ভাবলো নাদিম। মানুষের জীবনটা কি ট্রেনের মতোই ছুটন্ত নাকি? ট্রেনের যেমন নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না, অযথা বিশ্রীভাবে ছুটে চলে, তার জীবনটাও যেন তেমন গন্তব্যহীন। কোনো কিছুর কোনো তোয়াক্কা নেই, শুধু ছুটে চলেছে দিক বিদিকহীন ভাবে। অবশেষে নাদিম ট্রেনে উঠল। চবগিতে নিচে সিটটা খুঁজে নিয়ে বসলো। বসতে দেখলো ফোন বাজছে। ফোন স্ক্রিনে অন্তু নামটা দেখে ভুরু কুচকায়। কয়েক সেকেন্ড ফোন হাতে নিয়ে বসে থাকে। ফোনটা তুলতেই ওপাশ থেকে উত্তেজিত কণ্ঠে বলে উঠল অন্তু, শালা তুই আসিস কই? সারা রাত ফোন বন্ধ করে বসে আছিস, ঢং মারাইতেছস? 8 ঘন্টার মধ্যে বাসে আসবি, অপেক্ষা করছি। ট্রেন ছেড়ে দিছে দোস্ত, ময়মনসিংহ যাওয়া খুব জরুরি, নয়তো তোর বাসায় থাকতাম। ট্রেন ছেড়ে দিছে মানে কি? ফাইজলামি করিস আমার সাথে? তুই আসবি বলছি মানে আসবি। তো
তোকে ছাড়া আমি বিয়ে করছি না, বিয়ে ক্যান্সেল। নাদিম হেসে উঠলো, পাগল নাকি? তুই বিয়ে করতে না গেলে বিয়ের খাওন পামো কই? শোন, বিয়েতে যাইতে পারি নাই বইলা কিন্তু আমারে রাইখাই সব খায়া ফেলাইস না, আমার জন্য রাইখা দিস। আগে আমার জন্য প্যাক করবি, তারপরে তোরা খাইতে বসবি, নয়তো খবর খারাপ করে ফেলামো কইয়া দিলাম। অন্তু গরম কণ্ঠে বলল, সবসময় ফাজলামো ভালো লাগে না নাদিম, আমি সিরিয়াস। আরে ফ্যাসাদ, মায়াগো মতো এমন সেন্টি খাস কেন মামা? আমি তো হারাই যাইতাছি না। অন্তু জবাব না দিয়েই চুপ হয়ে রইল। নাদিম হেসে ফেলে বলল, ঘরের বইয়ের মতো রিয়াকশন দিচ্ছিস কেন মামা? আচ্ছা, আমি রাত 12টার মধ্যে তোর বাসায় থাকলেই তো হইল। এখন দয়া করে বিয়ে করতে যা, আর জরুরি ভিত্তিক 2-3টা শালি নিয়ে আয়। নিরুরে রাইখা আসলে চলবে, কিন্তু শালি রাইখা আসলে চলবে না। নিরু তো নিজে গো মানুষ, ওরে তো আর আদর যত্ন কইরা ঘরে তোলার কিছু নাই। ওই যে স্পিরিটের মতো আর কি, ওই হারামি একা একাই আসতে পারে। অন্তু মৃদু হাসলো। নাদিম ফোন রেখে দীর্ঘশ্বাস ফেললো। নিজের মাঝে অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করছে সে। ভেতরের অহংকার বোধ মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে উঠতে চায়। আজ অন্তুর বিয়ে ছেড়ে পালিয়ে আসতে পেছনে অহংকার বোধ একটু দায় নয়, কারণ বড় মামার ফোন পেয়ে কিভাবে ছুটে যাচ্ছে সে। এর পেছনে কি অন্য কোনো কারণ ছিল? জানা নেই নাদিমের। সোয়াবের ঘরে বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে সোয়া। বিছানার আর ফ্লোরে ছিটিয়ে আছে জামা, শাড়ি, অলংকার। সবসময় জিপ স্টেপস পরা মেয়েটা শাড়ি পরতে জানে না, কখনো শাড়ি পরেও নি। তবে শাড়ি পরতে হবে তার, নম্রতা তাকে সাফ জানিয়েছে। নীরার বিয়েতে দুজনই নীল রঙের জামদানি পরবে, একই সাজ হবে দুজনের, গুটগুট করে ঘুরে বেড়াবে, ভাবতেই ভালো লাগে। সোয়া ভাবছে সেও পরবে, কিন্তু নীল রঙের জামদানিও সে কিনেছে, কিন্তু সোয়ার তো মা সিদ্ধিকের এই ব্যাপারটি ভালো লাগছে না। সিদ্ধি যেন ডিজাইন করে মেয়েকে শাড়ি আর ব্লাউজ বানিয়েছে। তার ধারণা সোয়া এই পিচ রাঙা শাড়িতেই অপসরা সুন্দর লাগবে, কিন্তু সোয়া তো আগে ওর সাথে প্ল্যান করেছে সেইটা পরবে না। এই নিয়ে দুই মা মেয়ের মাঝে আরেক দফা চললো। সোয়া তো নিজেও পড়তে পারে না যে নিজে নিজে পড়বে। এদিকে দুপুর গড়িয়ে বিকালের পদনন্য হচ্ছে সূর্য। উঠানে উত্তর দিকে বিভিন্ন রঙের চাদরে টানানো সাজানো হয়েছে বিয়ের আসর। এক অদ্ভুত গম্ভীর্য সাদামাটা আয়োজন। প্যান্ডেলের ভেতরে কিছু দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে সবই। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রান্নার সকল সামগ্রী। সহযোগী কেউ সবজি কাটছে, কেউ বা মাখছে মাছ মাংসের মিশ্রণ। শুকনো লাকড়ি দাও দাও করে জ্বলছে আগুনের শিখায়। বড় বিরক্তিকর লাগছে সবকিছু নীরার কাছে। হাতে ধোয়া শেষে নম্রতার সাথে বড় স্টেজের দিকে এগিয়ে গেল সোয়া। নম্রতাকে আসতে দেখে বিগলিত হাসলো রঞ্জন। চাহনি যথাসম্ভব নিষ্পক রাখার চেষ্টা করলো। কলিজা, জুতা লুকাইছো বলবে না? কোথায় আছে জুতা? নম্রতা দাঁত বের করে হাসলো, হাত বাড়িয়ে বলল, 5000 টাকা দেন, বলে দিব। রঞ্জন মুখ কালো করে বলল, এটা কিন্তু ঠিক হইল না কলিজা, তুমি টাকার লোভে বরাবর নিজের বর কে ভুলে যাচ্ছ, কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। গেটেও জেদ ধরে 5000 টাকা উসুল করেছো, এসব কিন্তু ঠিক না বউ। রঞ্জনের কথা হেসে ফেললো পূজা। নম্রতার কোমরে হাত দিয়ে ভুরু কুচকে তাকালো। রাখ তোর কলিজা, আগে টাকা দে, টাকা ছাড়া বউ বউ করবি না, খবর আছে ডিরেক্ট ডিভোর্স। রঞ্জন অত্যন্ত দুঃখী কণ্ঠে বলল, আমাদের এত এত ভালোবাসা তুমি এই সামান্য টাকার জন্য বলি দিতে পারলে বউ? রঞ্জনের কথার ভঙ্গিমায় হেসে ফেললো নম্রতা। পূজার দিকে চেয়ে বলল, বৌদি তোমার বরকে কিছু বলবে নাকি মাথা ফাটিয়ে স্মৃতিহারা এতিম বানিয়ে দিব? রঞ্জন ভাব নিয়ে বলল, আজ আমাদের দলটা হালকা বলে এত জোর দেখাচ্ছিস? নাতিন সাথে থাকলে বুঝিয়ে দিতাম বরযাত্রী কাকে বলে। প্যান্ডেলের পেছনের দিকে মাটির মোটা রাস্তার পাশে বিরাট এক জাম গাছ। আরফান দ্রুত হেঁটে জাম গাছের নিচে এসে দাঁড়ায়। আরফানকে আসতে দেখেই গাড়ি থেকে সবিনয়ে নেমে এলো ড্রাইভার। স্যার, খাওয়ান শেষ। আরফান গাড়ি থেকে কালো চশমার ব্যাগটা বের করতে করতে ছোট করে উত্তর দিল, ড্রাইভার বেশ আগ্রহ নিয়ে আরফানের কার্যকলাপ দেখতে লাগলো।
মানুষটাকে তার খুব পছন্দ হয়েছে। সোয়ার অন্যান্য বন্ধুদের মতো খিলখিল করাটা ভালো লাগার প্রধান উৎস। ম্যাম সাহেব অল্প কথার জ্ঞানী লক্ষ্য করে। ড্রাইভার মুগ্ধ চোখে চেয়ে থাকে। আরফান পকেট থেকে ফোন বের করে মনোযোগী হলো। ড্রাইভার গদগদ কণ্ঠে বলল, স্যার আপনি মানুষটা খুব ভালো, আপনার আমার খুব পছন্দ হয়েছে। আরফান জবাব না দিয়ে ভুরু কুচকালো। সে আর আহামরি ভালো কাজ কি করে? নম্রতার মন খারাপ দেখে বহু কোটখাট পেরিয়ে সেখানে এসেছে। তারপরও নীরাও ফোন দিয়ে ঝুলে পড়লো। বাধ্য হয়ে ডিউটি শিডিউল পরিবর্তন করে নম্রতার সঙ্গ দিতে হলো। গাড়িটা নম্রতার বান্ধবীর। এটা নম্রতার এই ড্রাইভারকেও সে চিনে না। প্রথম দর্শনে খুব পছন্দ হয়েছে। আরফানের ভাবনার মাঝে নম্রতাকে আসতে দেখা গেল। তার হাতে শাড়ি, চুরির সামনে ধীরে ধীরে হাঁটছে সে। নম্রতার দিকে এক নজর তাকিয়ে বড় আফসোস নিয়ে বলল ড্রাইভার, এটা একটা কথা বলি, মাইন্ড করেন না স্যার, এই আফামনির সাথে আপনারা তেমন মানায় নাই। আফামনি দেখতে মাশাআল্লাহ, কিন্তু অতিরিক্ত কথা কয়। মায়া মানুষ এত কথা কওয়া ভালো না। মায়া মানুষ থাকবো চুপ। 10 বেতের বাড়ি দিলেও একটা টু শব্দ করবো না। আরফান উত্তর দিল না। গাড়িতে ঠেসে দাঁড়িয়ে মনোযোগী হলো ফোন ঘাটতে। কপাল কুচকানো তার। ড্রাইভার আর একটু চুপ থেকে সাহস নিয়ে বলল। নম্রতার পাশে দাঁড়িয়ে ফোনে টুকি দিয়ে মিষ্টি হাসলো। হাসির বদলে হাসি ফিরিয়ে এলো না। আরফান আগে থেকে চুপ করে রইল। নম্রতার দিকে ফিরেও তাকালো না। আরফান থত মেরে মুখ অপ্রস্তুত হলো। নম্রতা দ্বিধা নিয়ে বলল, আপনি ঠিক আছেন ডক্টর? আরফান তাকালো না, ছোট করে বলল, নম্রতা সাবধানে বলল, আপনাকে আপসেট দেখাচ্ছে। আরফান গাড়ি দরজা খুলে নিয়ে সুর তুলে নিল। প্রচন্ড শব্দে দরজা বন্ধ করলো। বলল না। নম্রতা বুঝলো আরফান রেগে আছে। তার রাগ প্রকাশের কারণ ধরতে পারলো না। নম্রতা অসহায় কণ্ঠে বলল, আমার দিকে তাকিয়ে কথা বলুন। আরফান তাকালো না। এক হাতে কালো চশমার চোখে পুড়ে চামড়ার ব্যাগটা অন্য হাতে ভাঁজ করে টিস্যু নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। নম্রতা মুহূর্তে উপলব্ধি করলো, অন্যদিকে মনোযোগী হওয়ার চেষ্টা করলো। রেগে আছেন কেন? আরফান তাকালো। অদ্ভুত কণ্ঠ আর দৃষ্টি। শীতল কণ্ঠে বলল, আপনার বন্ধু আমাকে ওইভাবে সম্বোধন কেন করলো? নম্রতা ব্যাপারটা ঠিক ক্যাচ করতে পারলো না। পুরো ব্যাপারটা খানিকটা বুঝতে ভুরু কুচকালো। কে? রঞ্জনের কথা বলছেন? ও অমনি ভীষণ কিউট না? এসব সবকিছুই কিউট। বাই এনি চান্স রঞ্জন যদি মুসলিম হতো এবং আমার বন্ধু না হতো, তাহলে আমি ড্যাম শিওর আমি ওর ওপর ক্রাশ টাশ খাইতাম। আরফান শীতল কণ্ঠে বলল, গুড। নম্রতা আর চোখে আরফানের দিকে তাকালো। আরফানের থমথমে মুখে বেশ থমথমে দেখাচ্ছে এবার। তারপর সোজা হাঁটা ধরলো। নম্রতা বোকার মতো কিছুক্ষণ চেয়ে থেকে আরফানের পিছু ছুটলো। বিষময় নিয়ে বলল, কোথায় যাচ্ছেন? আরফান ছোট করে উত্তর দিল, ঢাকায়। নম্রতা আরফানের ডান বাহু চেপে ধরে। আপনি আমায় অ্যাভয়েড করছেন? আরফান দাঁড়ায়, ছোট একটি শ্বাস ছেড়ে সবলীলাই কণ্ঠে বলে, হ্যাঁ। নম্রতা খানিকটা অবাক হয়। কেন? আচ্ছা, আপনি কি জেলাস? আরফান উত্তর দিল না। হাঁটার গতি যেন খানিকটা বেড়ে গেল। নম্রতা যেন তার সাথে খাপ খেয়ে উঠতে পারছে না। আমরা শুধু মজা করছিলাম। ইউ আর জাস্ট ফ্রেন্ড। আপনি অযথা রাগ করছেন। আরফান দাঁড়ালো, চল শক্ত করে বলল, দেন হুদাই হি কেয়ার ইউ সো মাচ। আমি খেয়াল করেছি লঞ্চেও আপনাকে কোলে নিয়েছিল। কেন নিবে? শেষের কথাটা যেন একরেশ অভিমান ছুড়ে দিল। আরফান ভারী বাচ্চামো প্রশ্ন, কেন নিবে? নম্রতার হঠাৎ হাসি পেল। আরফানের রাগ দেখে বুকের ভেতর অদ্ভুত এক প্রশান্তি খেলে গেল। আমি কোনো ফ্যাক্ট নই। আমার জায়গায় নীরবা সোয়া থাকলেও রঞ্জন ঠিক একই কাজ করত। আরফান গনগনে কোমল কণ্ঠে মনে হলো। প্রচণ্ড রাগ নিয়ে অন্যদিকে চেয়ে কথা বলল না। নম্রতা মৃদু হাসলো। রঞ্জনের পাশে অতিরিক্ত সুন্দরী মেয়েটিও ওর হবু বউ। মেয়েটা ওকে পাগলের মতো ভালোবাসে। এত সুন্দর বউ রেখে রঞ্জন আমার প্রতি ইন্টারেস্ট কেন হবে বলুন তো? আরফান ফিরে তাকালো। ভুরু কুচকে নম্রতার মুখের দিকে চেয়ে থেকে বলল, আপনার সৌন্দর্য সম্পর্কে আপনার ধারণা নেই। নম্রতা আরফানের কথাটা খুবই স্নিগ্ধ শোনালো নম্রতার কানে। পুলকিত চোখে চেয়ে আরফানের শ্যামবর্ণ বলিষ্ঠ চেহারায়। আরফানের দৃষ্টি যেন নম্রতার চোখে নিবদ্ধ। আপনাকে কেউ উদ্ভট করে সম্বোধন করবে এটা আমার পছন্দ নয়। আমি ছোট থেকে হিংসুটে প্রকৃতির ছেলে। যা আমার সেটা শুধুই আমার নিজের। আর তার মধ্যে আমি বিন্দুমাত্র ভাগ পছন্দ করি না। দুপুরের শেষ ভাগে বড় মামার বাড়িতে গিয়ে পৌঁছালো নাদিম।
গ্রামের মাঝে বিশাল জায়গা, বড় মামার বাড়ি। গেটে ঢুকতেই দুপাশে বড় বড় চোঢালা ঘর, একটা ধানের গোদাম, অন্য পাশে পুরনো একতলা বাড়ি। ডান পাশে টিনের চালা দেওয়া বৈঠকখানা, বৈঠকখানার পাশে শান বাঁধানো পুকুর ঘাট, পুকুরের পাশে হাঁসের খামার। নাদিমকে তারা চিনবে এমনটা তার আশা করা যায় না। নাদিম বেশ কয়েক পা এগিয়ে যেতেই একজন উৎসুক কণ্ঠে বলল, আপনি ক্যাডা, কারে খুঁজেন? নাদিম উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, তুমি কে? বড় মামাকে গিয়ে বলো নাদিম এসেছে। লোকটি চোখ সরু করে। নাদিমের পরিচয় বুঝতে পেরে বলল, ভাইজান তো পরিষদে গেছে, আপনি বাড়ির ভেতরে চলেন, ভাবিজানরা আছে ভেতরে। নাদিম সুপবিত্র পায়ে বাড়ির ভেতরে গেল। বেশ কিছুক্ষণের মাঝে বাড়ির ভেতরে একটি সুর খেলে গেল। হাজার আদিক্ষেতামাখা প্রশ্ন উত্তরে বড় মামি তাকে বিশ্রাম নিতে বলে রান্নার তোড়জোড় করতে ছুটল। নাদিম যে মেয়েটার ঘর দেখিয়ে দিল তার নাম পরি, শ্যামলাটে মুখশ্রী, পরীর মতো সুন্দর স্নিগ্ধ। নাদিম কলকাতা কলতলা থেকে হাত মুখ ধুয়ে ফিরে আসা পর্যন্ত মেয়েটি তার পিছু পিছু ঘুরঘুর করে। তুই পড়ি না? বড় হয়ে গেছিস অনেক, কোন ক্লাসে পড়িস? পড়ি উজ্জ্বল মুখে তাকালো। চঞ্চল পায়ে বিছানার কাছে এসে দাঁড়িয়ে মুখ ভর্তি হাসি দিয়ে বলল, এবার এইচএসসি দিব নাদিম ভাই। বা ভালো। পড়ি উৎসুক কণ্ঠে বলল, তুমি এতদিন আসনি কেন? নাদিম হাসলো, ঠোঁটে হাসি ঝুলিয়েই বলল, কি বলতি? আমি যখন এই বাড়িতে শেষবার আসি তখন তো তুই বেশ ছোট ছিলি, আমায় তো মনে থাকার কথা নয়। পরি অবাক হয়ে বলল, যাও, তোমাকে মনে থাকবে না কেন? তুমি তখন কি সুন্দর ছিলে দেখতে, একদম সাদা রঙের, পরীর ছেলের মতো। নাদিম শব্দ করে হাসলো, পরীর ছেলের মতো? তুই পরীর ছেলে দেখেছিস? পরি অধৈর্য হয়, উফ, এসব কি দেখা যায় নাকি? আর পরি কি হয় নাকি? পরি ছেলে খুব সুন্দর হয়, এটা আমি শুনেছি। তখন লাগুক, এখন না লাগে। তখন লাগতো, এখন লাগে না? এখন তো তোমায় তার থেকেও বেশি সুন্দর লাগে। আগে ছেলের মতো লাগতো, আর এখন পরীর বরের মতো। কথাটা বলে লাজুক হাসলো পরি। নাদিম সেকেন্ডে চুপসে চেয়ে রইল তো পরীর মুখে। মনের মধ্যে এমন সুপ্ত মানব খেলে গেল তার। মুরগি নিজে এসে শিয়ালের কাছে নিজেকে বগি দিচ্ছে, বড় মামাকে জব্দ করার চরম সুযোগ। নাদিম নিজের মনে মনে হেসে উঠল। তুমি সবসময় আমাকে রিজার্ভ করার চেষ্টা করো, বড় মামাকে জব্দ করা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আরে ব্যাস, এখন আমার দোষ? মেয়েটা তো পটে গেল। পটে গেলে বলেই না বললাম, ভালো চেহারা দেখে পটে গেলে আমার কি দোষ? দূর হও, আমি ঘুমাবো। সুপ্ত মানব নিজের এক কোণে বসে কৌতূহল মাখা হাসি হাসতে লাগলো। বিষয়টাকে তার খুব আনন্দ লাগছে নাদিমেরও, পৈশাসিক আনন্দ লাগছে তার ভেতরে।
নম্রতা কিছুটা হকচকিয়ে বলল, আশেপাশে দেখার অনেক কিছুই আছে। রাস্তার পাশে একটা বাচ্চা দাঁড়িয়েছিল, ওকে দেখছিলাম। আরফান হেসে ফেলল, ঠাট্টা নিয়ে বলল, ও আচ্ছা আচ্ছা। নম্রতা কিছুটা রেগে গেল। হাসছেন কেন? আরফান নম্রতার মতো করে বলল, আশেপাশে হাসার মতো অনেক কিছু ঘটেছে। রাস্তার পাশে একটি বাচ্চা দাঁড়িয়েছিল, তার কথা শুনেই হাসছিলাম। কথাটা বলে আবারও মিটমিট করে হাসতে লাগলো আরফান। নম্রতা রাগ করার চেষ্টা করেও হেসে ফেলল। আরফানের বাহুতে এলোপাথারি কয়েকটা আঘাত করলো, কয়েক কদম অসহ্য করলো। আরফান নিঃশব্দে হাসলো, অবাক হওয়ার চেষ্টা করলো। অসহ্য কেন? আমি কি একবারও বলেছি যে আপনি আমাকে দিকে তাকিয়েছেন? আমি আপনার কথায় সরল মনে বিশ্বাস করেছি, তারপরে অসহ্য? নম্রতা ভিজে গেল। লজ্জায় রাঙা মুখ নিয়ে, কি ফাজিল ছেলে। নম্রতা আরেকবার বাহুতে বেশ জোরেই আঘাত করলো, কৃত্রিম রাগ নিয়ে বলল, আমি আপনার সাথে কথা বলবো না, এত ফাজিল আপনি। আরফান হাসতে হাসতে নম্রতার হাত চেপে নিজেকে রক্ষা করে নম্রতাকে রাগিয়ে দিতে বলল, আচ্ছা কথা বলতে হবে না, আপনি বরং তাকিয়েই থাকুন। নম্রতা গর্জে উঠল আবার। আরফান মুখ ভর্তি হাসি নিয়ে, সেই হাসি নিয়েই বাচ্চাদের মতো করে আবদার করলো, আপনার হাতটা ধরি। নম্রতা বাঁকা নজরে তাকালো, ধরেই তো আছেন। আরফান মুখ ভরা হাসি নিয়ে বলল, যদি নিষেধ করেন তাই আগে থেকেই ধরে আছি, রিস্ক নিতে চাইলাম না। যদিও নিষেধ করলেও ধরতাম, প্রয়োজন তো জোর করেও ধরতাম। আমি ইফটিজারের মামলা করে দিব, আমাকে সাথে নিবেন? আমিও মামলা করব। রাস্তাঘাটে মেয়েরা এমন বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, রিস্ক নেওয়া যাবে না। কেউ কেউ আবার গর্তেও পড়ে যাবে। কথায় বলে হাসে আরফান। নম্রতা দাঁতে দাঁত চেপে বলল, আপনাকে আমি খুন করব। আরফান নম্রতার হাতটা চেপে ধরে রাস্তা পার হতে হতে বলল, আচ্ছা তার আগে ফুল কিনে দেই, চলুন। সবগুলোই নিবেন? বিকাল ৩টা। দুপুরে ঝাঁজ ধরা উত্তাপটা খানিকটা মিয়ে গেছে। ডিপার্টমেন্টের পাশে লম্বা অশ্বগাছের গাছের মাথায় ঝমক ধরেছে চূড়ান্ত সূর্য। ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে ছেলে মেয়েদের পাশ কাটিয়ে নেমে যেতে দেখলো নীরা। দিনের শেষে ক্লান্তিতে ক্লাসটা শেষ করেছে। নীরার দৃষ্টি স্থির, চাহনি গম্ভীর, টুলটুল মুখটা অবহেলায় জীর্ণ। নীরা হাঁটতে হাঁটতে মাকে ফোন করলো। বড় ক্লান্ত লাগছে তার, শরীর মন কোনোটাই যেন ভালো নেই, সব মুয়ে আসছে। নীরার মা ফোন তুলে বললেন, তোর সমস্যা কি? নীরা শান্ত কণ্ঠে বলল, আমার কোনো সমস্যা নেই মা। সমস্যা নেই তো বিয়েতে রাজি হচ্ছিস না কেন? অবুঝ মায়ের খুব সাধারণ প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলল নীরা। আমি ওকে বিয়ে করতে চাই না মা। চাস না কেন? ছেলেটার চরিত্র খারাপ, মদ গাঁজা খায়, মেয়ে মানুষের নেশা আছে, অভদ্র জানে কেউ। নীরা শান্ত কণ্ঠে বলে, এগুলোর কোনোটি ওর মধ্যে সমস্যা নয় মা, অন্তু খুবই লয়াল একটা ছেলে, আমি জানি। নীরার মা এবার তেতে উঠল, ভীষণ রাগ নিয়েই বলল, নিজেই বলছিস লয়াল, বিয়ে করতে চাচ্ছিস না কেন? ছেলেটা যেহেতু পড়াশোনা করে, চাকরি একদিন করবেই। ধানমন্ডিতে নিজস্ব বাসা আছে। এই যুগে ঢাকা শহরে বাসা থাকা মানে বুঝিস? ছেলের বাপ সরকারি চাকরি করে, আহামরি টাকা পয়সা না থাকলেও ছেলের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করতেও বালাই নেই। আমাদের যা অবস্থা, সম্বন্ধটা খুব ভালো। ছেলের চাকরি নিয়ে একটু অনিশ্চয়তা আছে ঠিকই, কিন্তু একদিন পেয়ে যাবে। তোর বিয়ে ভেঙে যাওয়া নিয়ে বিশ্রী কথা বেড়েছে। সম্বন্ধটা আগে পোকাপোক্ত করা ভালো। এই সম্বন্ধ কখন বেঁধে বসবে কোনো ঠিক নেই। ইরার ইউনিভার্সিটি 2 বছর চলে গেল, ওকেও বিয়ে দিতে হবে। আর তোর ভাইয়ের কথা আর কি বলবো, ছেলেটার তো খেটে খেটে আজীবন শেষ। আপাতত ঠিক বয়সে বিয়েটা করুক তুই। মায়ের কথার মাঝে ফোন কেটে দেয় নীরা। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আকাশের দিকে তাকায়, দিশেহারা দৃষ্টিতে খানিকটা টলমল হয়ে ওঠে। হঠাৎ করে বোঝার কাঁধে খুব অবাক লাগে তার। মা কি কথা বললো, মনটা ছলকে উঠল তার। আজ বাবা যদি থাকতো, নীরার পাতলা ঠোঁটটা ভেঙে আসে কান্নায়। নীরা কি করবে বুঝতে পারছে না।